দেখেন ডাকসুর বিপি হয়েছে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে, কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে আমার নিজের ভোট আমি ডাকসু নির্বাচনে দিতে পারি নাই, জাতীয় নির্বাচন তারও পরে। আমরা যেখানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে তারা পুরনো পেশি শক্তি, কালো টাকার রাজনীতি অভ্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের অফিস হচ্ছে রূপায়ণ টাওয়ার। তো রূপায়ণ টাওয়ারের মালিক, এই হত্যা মামলার আসামি, তাদের এই ভূমিদস্যু লুটপাটের ইতিহাস আছে। সেখান থেকে তারা নিশ্চয়ই অফিস কেনে নাই, মালিক এবং শিল্প গোষ্ঠীকে তারা ব্যাকআপ দেবে সেই কারণে তো তাদের কাছে অফিস নিয়েছে। মাহফুজকেও মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। প্রকৃত অর্থে মাহফুজ আমাদের ছোট ভাই, আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে টুকটাক অ্যাক্টিভিজম করেছি, কিন্তু সে খুব বেশি ফ্রন্টে কখনোই ওইভাবে ছিল না। তার একটা বুদ্ধিভিত্তিক কাজ ছিল, কিন্তু এই আন্দোলনের মাস্টার মাইন্ড ওইভাবে ছিল সেটা আমরা মনে করি না। এখন পর্যন্ত নির্বাচনের সম্ভাব্য দিন তারিখ তো আমরা জানি না, এমনকি 4-5 মাস আগেও নির্বাচনের যে বেশ কিছু কর্মযজ্ঞ থাকে অন্যান্য বিষয়গুলো, সেগুলোরও খুব বেশি দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা আমাদের 300 আসনের প্রার্থী প্রস্তুত করার চেষ্টা করছি। আমরা আমাদের নেতা কর্মীদের মধ্যে থেকে সিবি আহ্বান করেছি, ইতিমধ্যেই 1450 সিবি পড়েছে। সুপ্রিয় দর্শক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নতুন আয়োজন দ্য ফেস অফ পলিটিক্স আপনাদের সকলকে স্বাগত। এই আয়োজনে আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব দেশ এবং দেশের মানুষ সম্পর্কে তাদের চিন্তা ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। এই আয়োজনে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, যাকে বেশিরভাগ মানুষই ভিপি নূর হিসেবে চিনে। জনাব নূর, আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা। কেমন আছেন? কেমন যাচ্ছে বর্তমান সময়? আছি ভালো, ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। বিশেষ করে আগে তো আপনার দেখা যায় নিজের চলাফেরা, নিজের বাড়িতে যাওয়াটাও অনিরাপদ ছিল। এখন নিজের চলাফেরার পাশাপাশি একটা রাজনৈতিক দল করি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সম্পৃক্ততা আছে, ঢাকার বাইরে যাচ্ছি সংগঠনের কার্যক্রমে, সাংগঠনিক ব্যস্ততা এবং বিশেষ করে দীর্ঘ একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা রেজিমের পতন ঘটাতে পেরেছি। এখন মানুষের সুযোগ সুবিধা উপকারের জন্য মানুষ আসে, চেষ্টা করি তাদের জন্য কিছু করার, ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। 5ই আগস্টের পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কি দেখছে? 5ই আগস্টের পর তো নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং বলতে গেলে আন্তর্জাতিক ও প্রেক্ষাপটে একটা বড় ধরনের তো পরিবর্তন হয়েছে। 16 বছরে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, যেখানে তাদের বাইরে বা তাদের মতের বাইরের কোনো মত পথের মানুষ ওইভাবে কার্যত স্বাধীন ছিল না। তাদের কথা বলা, সংগঠন করা, রাজনীতি করার অধিকার ছিল না এবং নানানভাবেই নির্যাতিত, নিষ্পেষিত ছিল। সেক্ষেত্রে 5ই আগস্টের পরে এই নির্যাতিত, নিষ্পেষিত মজলুমরা তাদের অধিকার ফিরে পেয়েছে এবং ওই যে আমরা একটা পরাধীন ছিলাম, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে কিছুটা মুক্ত হয়েছি। এখন যেটা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারছি, নিজেদের দাবি দেওয়ার পাশাপাশি জনগণের অধিকার নিয়ে আপনার আন্দোলন সংগ্রাম কিংবা কথা বলার পাশাপাশি সরকারের সাথেও সমঝোতার মাধ্যমে এইগুলো জনগণের জন্য কাজ করার চেষ্টা করতেছি। এবং বিশেষ করে বাংলাদেশের যে একটা সংকট তৈরি হয়েছিল, দীর্ঘদিন একদলীয় শাসন থাকা এবং বলা চলে সে সরকার প্রতিবেশী রাষ্ট্রের কাছে একেবারেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কিছুটা সঁপে দেওয়ায় আমরা একটা শঙ্কায় ছিলাম যে কখন জানি বাংলাদেশ একটা ভিনদেশী রাষ্ট্রের পরাধীনতায় আবদ্ধ হয়। সেই জায়গা থেকে এখন বলা চলে প্রকৃত অর্থেই একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের পাশাপাশি এখন আমরা কিছুটা ফিল করি যে আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতা আছে। সরকারের কথা বললেন, প্রায় 8 মাস হয়ে গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। এই সরকারের ভূমিকা কি দেখলেন? কিভাবে মূল্যায়ন করবেন এই সরকারকে, সরকারের দায়িত্ব পালনকে? 8 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের নেতিবাচক কর্মকাণ্ডের চেয়ে ইতিবাচক কর্মকাণ্ডের পাল্লাই ভারী। এবং সবচেয়ে বড় কথা, এই জুলাই পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে বোধহয় 8ই আগস্টই একমাত্র একটি সময়ে সরকার গঠিত হয়েছে যেখানে সকল দলমতের মানুষ একত্রিত হয়ে সমর্থন দিয়েছে সরকারকে। সো এখন বলতে গেলে এই সরকার আমার সরকার, আপনার সরকার, বিএনপির সরকার, জামাতের সরকার, সকল দলমতের মানুষের সরকার। যেখানে আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার ভুল করছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি, ইন্টারনালি এক্সটার্নালি চাপ দিচ্ছি এবং সরকার সেখান থেকে সরে আসছে। সো যার ফলে গত 8 মাসে সরকার যে খুব মেজর কোনো ভুল করেছে বা খুব ব্লান্ডার করেছে, ওই রকমের খুব বেশি উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নাই। তবে দুটো বিষয় নিয়ে সরকারের প্রতি জনমতের কিছুটা আমি মনে করি যে তারতম্য তৈরি হয়েছে এবং জনমত সরকারের বিরুদ্ধে যাচ্ছে। একটা হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময়ে যে সরকার আপনার মিয়ানমারের রাখাইন রাজ্যে আপনার
মানবিক সহায়তা পৌঁছানোর নামে কক্সবাজারের ভূখণ্ডকে ব্যবহার করে যে একটা মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এইটা কিন্তু দলমত নির্বিশেষে সব মানুষ খুব উদ্বিগ্ন এবং আশঙ্কা প্রকাশ করছে। এবং একই সাথে আমরাও গতকালকে বলেছিলাম যে এই সরকারকে আমরা কিছু ক্ষেত্রে আনকন্ডিশনাল সমর্থন দিচ্ছি, ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। তার মানে এটা না যে সরকার যা করবে সব কিছুতে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব। এই করিডোর দেওয়ার প্রশ্নে যদি সরকার সরে না আসে, তাহলে কিন্তু আমরা আবার রাজপথের চিরাচরিত আন্দোলন সংগ্রামের মতোই রাজপথে আমাদেরকে দেখা যেতে পারে। আরও একটি সমস্যা হচ্ছে যে বিশেষ করে আপনার যেই আন্দোলনকে কেন্দ্র করে গত রেজিমের পতন হয়েছে, সেইখানে সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল যে সরকার ক্ষমতা এসে সরকার গঠন করে এই আন্দোলনের আহত এবং নিহতদের ক্ষতিপূরণ এবং যাদের চিকিৎসা প্রয়োজন তাদের সুচিকিৎসা নিশ্চিত করবে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রকৃত অর্থে সরকার ওইভাবে সুচিকিৎসাটা নিশ্চিত করতে পারে নাই, বরঞ্চ চিকিৎসার ক্ষেত্রেও মানুষ ভোগান্তির শিকার হয়েছে। এবং আপনার ওই সরকার যে একটা সহযোগিতা দিবে সেটাতেও নানান ধরনের একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। মেজর আমার দৃষ্টিতে এই দুটো কাজ যেটা জনগণ ভালোভাবে নেয়নি। আরও কিছু ছোটোখাটো ইস্যু আছে, কিন্তু সেগুলো আমি মনে করি যে একটা সরকার চালাতে হলে সেখানে দোষ ত্রুটি কিছু তৈরি হয়, সেগুলোকে আমি খুব মেজর কিছু দেখি না। তবে ইদানিং আরও একটি বিষয়ে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো যেখানে আপনার সরকারকে ওই আনকন্ডিশনাল সমর্থন বা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এবং ক্ষমতায় থাকার প্রশ্নে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেখানে এখন কিন্তু নির্বাচনের একটা বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে এবং জনগণের একটা অংশ থেকে সরকারের প্রতি চাপ বাড়ছে। কারণ সরকার বলছে যে ডিসেম্বর টু আপনার জুনের মধ্যে ইলেকশন দেবে, রাজনৈতিক দলগুলো বলছে সুস্পষ্টভাবে তারা একটা রোড ম্যাপ চায়। এই তিনটা বিষয় বলতে গেলে যে উল্লেখযোগ্য, সরকারের সাথে রাজনৈতিক দল বা অংশীজনদের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বা কিছুটা জনগণের কাছ থেকে সরকার একটু দূরে সরে যাচ্ছে, বাট বাকি বেশ কিছু অর্জন সরকারের রয়েছে। যেমন ধরেন আমাদের যে ভঙ্গুর অর্থনৈতিক খাত এবং দুর্বল ব্যাংকিং সিস্টেমে সরকার বেশ কিছু আমি মনে করি উল্লেখযোগ্য পদক্ষেপের মাধ্যমে একটা আর্থিক শৃঙ্খলা আর্থিক খাতে নিয়ে আসতেছে। দ্বিতীয় আরেকটি বিষয়, আপনার বিশ্বমণ্ডলে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটাকে সরকার কিছু ক্ষেত্রে আমি মনে করি যে উজ্জ্বল করেছে এবং স্ট্যান্ডার্ডভাবে তুলে ধরেছে। প্রফেসর ইউনুস স্যারের বিমস্টেকের চেয়ারম্যান হওয়া, এখানে একটা বিনিয়োগ সম্মেলন করা কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরা এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করা, সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা সম্মানের এবং আমি মনে করি একটা স্বস্তির বিষয়। আরও একটি উল্লেখযোগ্য যদি বিষয় দেখেন যে বাংলাদেশের যে আপনার ঈদের সময় যে ঘরমুখ মানুষের যে ভোগান্তি, এইবারের ঈদে কিন্তু মানুষ একটা স্বস্তি পেয়েছে, এটা স্বীকার করতে হবে। এবং আরও উল্লেখযোগ্য দিক হচ্ছে যে রমজানের আপনার এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামটাও ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। তো এরকমের কিছু ভালো কাজ সরকার আছে, যদিও ওই রমজানের সময়টা করলে এখন কিন্তু আমার জিনিসপত্রের দাম একটু বাড়তেছে। সো আমার ধারণা যে সরকার যদি চায়, এই যে বাজার নিয়ন্ত্রণ যে রমজানে যেটা করেছিল ওইটা চাইলে আপনার আগামীতেও করতে পারবে। সেই জন্য আমরা বলছি যে আলটিমেটলি সরকার তো আমাদের সকলের সমর্থিত সরকার, এই সরকারের সাথে আমাদের বিরোধিতার খুব বেশি জায়গা নাই। বরঞ্চ সরকার যেখানে ভুল করছে সেটা আমরা সরকারের উপরে চাপ তৈরি করে ইন্টারনাল এক্সটার্নাল আলাপ আলোচনার মাধ্যমে সঠিক ট্র্যাকে আনার জন্য আমরা কিছু ভূমিকা নিচ্ছি এবং সেটা নেব, সেটা আমাদের সকলের ভালোর জন্যই। নির্বাচনের কথা বললেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি বা সমমান রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে। সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ বা আপনারা কবে নাগাদ নির্বাচন চাচ্ছে এবং নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? এখন একটা বিষয় যদি দেখেন যে বাংলাদেশের মানুষ গত 16 বছর ধরে নির্বাচন নামে যে আমাদের একটা উৎসব ছিল, গ্রাম পর্যায়ে একটা সুস্থ ধারার প্রতিযোগিতা, নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হতো, সেই ব্যবস্থাটা তো সরকার, আওয়ামী লীগ সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে এই উৎসবকে সংঘাত সহিংসতায় পরিণত করেছে এবং জনগণকে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। এবং আমি দেখেন ডাকসুর বিপি হয়েছি 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে, কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে আমার নিজের ভোট আমি ডাকসু নির্বাচনে দিতে পারি নাই। জাতীয় নির্বাচন তারও পরে, কোনো জাতীয় নির্বাচন, এই যে আমার 32 বছর বয়সে আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। কাজে এই যে আমাদের ভোটের প্রতি একটা আকাঙ্ক্ষা বা আমার ভোটে জনপ্রতিনিধি আমি বানাবো, সেটা স্থানীয় পর্যায়ের এবং জাতীয় পর্যায়ে, এই আকাঙ্ক্ষাটা এই দেশের মানুষের মধ্যে আছে। একই সাথে এই জুলাই গণ অভ্যুত্থানটা যে কারণে হয়েছিল বা জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, আপনি যদি দেখেন যে রাজনৈতিক দলগুলো গত 16 বছর ধরে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করেছে, সেখানে সেই আন্দোলনে
তাদের অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে, আহত হতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, আর্থিক, মানসিক, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সত্য, কিন্তু এটাও বাস্তবতা যে সেই আন্দোলনে ওইভাবে কিন্তু জনসম্পৃক্ততা তৈরি হয়নি। হতে পারে রাষ্ট্রের একটা দমন পীড়নমূলক নীতি, প্রশাসনের একেবারেই দলীয় ভূমিকা অবতীর্ণ হওয়া, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু সব কিছু ছাপিয়ে একেবারেই জনগণ যখন সম্পৃক্ত হয়েছে তখনই কিন্তু এটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এবং এটাও ঠিক যে এই আন্দোলনকে একটা ছাত্র আন্দোলন, ছাত্রদের তো দাবি ছিল কোটার সংস্কার, সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা, এটার সংস্কার। তাদের কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, রেজিম পরিবর্তন, এইগুলো কিন্তু ছাত্রদের দাবি ছিল না। এবং 2018 সালে তো আমরা এই আন্দোলনটার পাইওনিয়ার ছিলাম, আমরাও লিড দিয়েছিলাম। আমাদের কিন্তু রাজনৈতিক দাবি ছিল না, কিন্তু আন্দোলনে যখন ক্রমাগত হামলা, অত্যাচার, নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, এবং শেষ দিকে একেবারে প্রশাসন একটা স্বাধীন সার্বভৌম দেশে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারছে, চোখের সামনে তার সহকর্মী মারা যাচ্ছে, এইগুলো দেখে আসলে কোনো মানুষ স্থির থাকতে পারেনি। তখন এইটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। এবং আমাদের যেহেতু 18 সালে আমরা একটা অভিজ্ঞতা ছিল যে এই আন্দোলনে দেশের আপামর জনসাধারণ সম্পৃক্ত হয়, এটা একটা তরুণদের জনপ্রিয় দাবি, এবং তরুণরা এই দাবি নিয়ে রাস্তায় নামলেই সরকারি দলের যে চরিত্র তাতে তারা হামলা করবে, এবং সেই হামলায় শিক্ষক, সাংবাদিক, সমাজের বিবেক সম্পন্ন সকল মানুষেরই একটা সমর্থন পাওয়া যাবে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে, যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপি সহ অপরাপর দলের সাথে আমরা আলাপ আলোচনা করেছি যে কিভাবে এই ছাত্র আন্দোলনকে জাতির মুক্তির আন্দোলনে পরিণত করা যায়, গণ আন্দোলনে পরিণত করা যায়। যেই কারণেই কিন্তু আমাকে 19 জুলাই গ্রেপ্তার করেছিল। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর অবদান আছে, কিন্তু সাধারণ মানুষ যে রাস্তায় নেমেছিল তারা কিন্তু একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে, তারা ভেবেছিল যে এই রকমের একটা গণ অভ্যুত্থান বা একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের পতন হলে এই পরিবর্তিত বাংলাদেশে আমরা একটা ভিন্ন রাজনৈতিক পরিবেশ, সহনশীল সম্প্রীতির চিত্র আমরা দেখতে পাবো। সেই যে মানুষের আকাঙ্ক্ষা, এটার বাস্তবায়ন করার জন্য একটা রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। ইতিমধ্যেই সরকার 15টি কমিশন করে দিয়েছে। সেই কমিশন বিভিন্ন অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে তারা একটা জাতীয় ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে, এবং এই যেই বিষয় ঐক্যমতে পৌঁছে এটা নিয়ে একটা জাতীয় সনদ হবে যেখানে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে, এবং যেটা এই সরকারের অধীনে, ইন্টারিম গভর্নমেন্টের অধীনে বাস্তবায়ন সম্ভব সেটা তারা করবে, বাকিগুলো নির্বাচিত পরবর্তী সরকার এসে করবে। তবে আমাদের যেহেতু একটা অভিজ্ঞতা আছে যে 90 এরকম 3 জোটের রূপরেখা ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, বামপন্থীদের নেতৃত্বে, কিন্তু কেউ কিন্তু সেই 3 জোটের রূপরেখা মানে নাই। সেই জন্য আমরা বলছি যে এইবার যে জাতীয় ঐক্যমত হচ্ছে, জাতীয় সনদ হচ্ছে, এইটা একটা গণভিত্তি দেওয়ার জন্য একটা গণভোট নেওয়া যেতে পারে। এই কার্য পরিধি সম্পন্ন করার পরে যত দ্রুত সময়ের মধ্যেই সম্ভব একটা ইলেকশন করা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে মতানৈক্যগুলো আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে, এবং আমাদের ধারণা এই মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের শুরুর মধ্যে তারা ওই জায়গায় পৌঁছাতে পারবে। তাহলে যদি জুনের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারে, তাহলে প্রধান উপদেষ্টার যে ঘোষিত রোডম্যাপ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, তাহলে আমাদের ধারণা ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আর যেহেতু রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়টা দাবি তৈরি হয়েছে, আর এই সরকার যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্বই হচ্ছে এই রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, সেক্ষেত্রে ডিসেম্বরে যদি সম্ভব হয় সেক্ষেত্রে একটা নির্বাচনের আয়োজন করাটাই একটা উত্তম কাজ হবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে ডিসেম্বরকে আমরাও সমর্থন করি। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে বা ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তিনি এই কথাটা বারংবার বলেছেন। তো সেখান থেকে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্ররা বা ছাত্রদের এই রাজনৈতিক দল বিশেষ কোনো সুবিধা পাবে, বা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কতটুকু এই সরকার আমাদেরকে দিতে পারবে বলে আপনি মনে করছেন? প্রথমত যেটা আমি একটা কথা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের আগেও একটা ভালোবাসা ছিল, এখনও আছে। কারণ হচ্ছে যে তার যে কর্মকাণ্ড, বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারীদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য এবং আর্থসামাজিক উন্নয়নে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভূমিকা, পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তি যিনি বাংলাদেশকেও বিশ্ব দরবারে তুলে ধরছেন, একমাত্র বাংলাদেশের নোবেল বিজয়ী ব্যক্তি, 53 বছরে একজন নোবেল পেয়েছে, আগামী 53 বছরে আবার একজন পায় কিনা আমরা জানিও না, তার চেয়ে বেশিও পেতে পারে, কিন্তু এখন পর্যন্ত তিনি আমাদের সামনে একজন ব্যক্তি। সেই জায়গাতে কিন্তু তার প্রতি আমাদের অনেকের, বিশেষ করে যদি বলেন যে শিক্ষিত তরুণ প্রজন্মের একটা ফ্যাসিনেশন আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের বিভিন্ন নামি দামি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠানে লেকচার দেয়, মেধাবী অনেক মানুষ তার লেকচার শোনার জন্য তাকিয়ে থাকে, আমরা নিজ দেশে তাকে পাই না। কারণ রাজনৈতিক হয়রানির কারণে তিনি আসলে ওইভাবে বিশেষ করে গত এক দশকে খুব বেশি ভালোভাবে নিজের দেশের সময়টা কাটাতে পারেন নাই। এবং তাকে যখন গত বছর এই 2000 এই বিশেষ করে 24 সালে তাকে যখন একেবারে কারাগারে পাঠানোর চূড়ান্ত বন্দোবস্ত শেখ হাসিনা করে, সেই সময় কিন্তু আমরা এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানির প্রতিবাদে মশাল মিছিল করেছি, সেমিনার করেছি। সেই সময় কিন্তু খুব উল্লেখযোগ্য ছাত্র, তরুণ কিংবা বাংলাদেশের সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ আমরা বলি ইউনূসের পক্ষে খুব বেশি কিন্তু দাঁড়ায় নাই। তো সেই জায়গা থেকে আমি জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই যে আন্দোলনের পুরো প্রেক্ষাপট কিংবা এর পেছনের কাহিনীগুলো আসলে জানেন কিনা। এটা ঠিক যে জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার একটা বড় ভূমিকা ছিল, তাদের অবদান আছে, ত্যাগ আছে, কিন্তু আন্দোলনটার প্রেক্ষাপটটা কিন্তু গত 16 বছরের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম। তো স্যার হয়তো তরুণদেরকে এনকারেজ করার জন্য, ছাত্রদেরকে পজিটিভভাবে মোটিভেট করার জন্য বলেছেন যে আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, যে যাতে এই ছাত্ররা মানে দেশের পরিবর্তনের জন্য ইতিবাচক কাজ করে এবং নিজেদের মধ্যে একটা অঙ্গীকার বজায় রাখে। আমার মনে উনি এই সেন্স থেকে বলেছেন। যেমন আমাদের বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজকেও তিনি আমরা দেখলাম যে ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভের প্রোগ্রামে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। প্রকৃত অর্থে মাহফুজ আমাদের ছোট ভাই, আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে টুকটাক অ্যাক্টিভিজম করেছি, কিন্তু সে খুব বেশি ফ্রন্টে কখনোই ওইভাবে ছিল না। তার একটা বুদ্ধিভিত্তিক কাজ ছিল, কিন্তু এই আন্দোলনের মাস্টার মাইন্ড ওইভাবে ছিল সেটা আমরা মনে করি না। কারণ 18 সাল থেকে তো আমরা আন্দোলনটা করেছিলাম। নাহিদ উপদেষ্টা হয়েছে আমার প্যানেল থেকে 2019 সালে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে। আসিফ আরও জুনিয়র ছিল, সে ডাকসুতে প্রার্থী হতে পারে, এবং আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারি, সভাপতি 3 টার্ম দায়িত্ব পালন করেছেন। এবং এই এনসিপি বা এই তরুণদের অনেকেই সরাসরি আমার সাথে দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম এবং রাজনীতি করেছে। তো প্রকৃত তো ওইভাবে মাস্টার মাইন্ড এইখানে ওই রকম কেউ আছে এটা আসলে প্রকৃত বিষয় না। তো এখন সেই জায়গা থেকে স্যার এটা বলেছেন, হয়তো উনি গোটা তরুণদেরকে আমি মনে করি যে ওন করে বলেছেন, একেবারে শুধু এনসিপি কেন্দ্রিক কিংবা বৈষম্য বিরোধী এই তরুণদের কি ইন্ডিকেট করে বলেছেন বলে আমার এটা মনে হয় না। আর সেদিক থেকে এই ছাত্ররা যারা দল গঠন করেছে তারা কোনো বিশেষ সুবিধা সরকারের কাছ থেকে পাবেন সেটা, যেহেতু তারা 2 জন উপদেষ্টা সরকারে আছে, এটা তো স্বাভাবিক, তারা এখনো পাচ্ছেন। এবং যতদিন অন্তত এই 2 উপদেষ্টা থাকে ততদিন তো তারা পাবেন, কারণ তারা তো আলটিমেটলি এনসিপির সাথেই সংশ্লিষ্ট। এবং নাহিদ যে এনসিপির আহ্বায়ক, সে তো আপনার এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেই আপনার এই পার্টি গঠন করেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এই কথা পাবলিকলি বলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চাবে ততদিন থাকবো, বাকি উপদেষ্টাদের তো ছাত্রদের প্রতি একটু দুর্বলতা তৈরি হয়। যেখানে আমরা দেখেছি ফরিদপুরের একটা ঘটনায় একজন ছাত্র বলেছে যে আমার মনে হয়েছে যে ইউনো সাহেব বলছেন আওয়ামী লীগের ফিরে আসবে আবার। এই কথা জনপ্রশাসন সচিব সাথে সাথে একজন ইউনোকে দেখলাম সরিয়ে দিল। অনেক জায়গায় ডিসি অফিসে, এসপি অফিসে বৈষম্য বিরোধী আন্দোলন পরিচয়ে অনেক ছাত্ররা প্রভাব বিস্তার করছেন। যদিও আন্দোলন তো জেলা উপজেলায় পর্যায়ে ওইভাবে আন্দোলন হয় নাই, ইভেন দেশের বাইরেও অনেক আছে এই পরিচয় ব্যবহার করে এমবেসি, দূতাবাসে প্রভাব বিস্তার করতেছেন। ওই হয়তো স্যারের ওই কথা, কিংবা যেহেতু ছাত্রদের মধ্যে এখনও 2 জন উপদেষ্টা আছেন, আবার ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দল সহ সমাজের বিভিন্ন অংশীজনরা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে এই সরকারের একটা নিরপেক্ষ চরিত্র থাকা দরকার। সো যেহেতু ছাত্রদের মধ্যে যারা দল গঠন করেছে এনসিপি, তাদের সংশ্লিষ্ট 2 জন উপদেষ্টা সরকারে এখনও আছেন, তাদের পদত্যাগ করা উচিত নৈতিক কারণে। এবং ইতিমধ্যেই সরকারে থাকা উপদেষ্টাদের নানান ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়মেরও বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। এমনকি আসিফের নিজের এলাকায় দেখলাম যে ছাত্ররাই কিন্তু বৈষম্য বিরোধী ব্যানারে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। রাজনৈতিক মহল থেকে তো বলাই হচ্ছে পদত্যাগ করার জন্য। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন যতদিন তারা সরকার আছে ততদিন একটা প্রভাব বিস্তার করবেন, সেই সুযোগটা তাদের থাকবে। সেই জন্য রাজনৈতিক দলগুলো পদত্যাগের দাবি আরও জোরালো করবে, এবং আমার মনে হয় না যে শেষ পর্যন্ত তারা এখানে খুব বেশি সুবিধা করতে পারবেন, বরঞ্চ জনগণও এটা নেতিবাচকভাবে নিবে। যে একদিকে আমরা যেমন গত 7-8 বছরে স্রোতের বিপরীতে একটা লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গাটাতে এসেছি, তো এখনকার ছাত্র আন্দোলনের পরিচিত ফিগার, আইকনিক লিডার,
তারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদেরকে গড়ে তুলবে। তাদের তো বয়স বেশি হয়নি এখন পর্যন্ত, 24-25, অনেকের গ্রাজুয়েশন শেষ হয়েছে, অনেকের মাস্টার্সও শেষ হয়নি। সো তাদের প্রতি কিন্তু মানুষের প্রত্যাশা যে তারা সমাজের পরিবর্তনে, রাষ্ট্র সংস্কারে জনগণের কাতারে সে কাজ করবেন। তারা ফ্ল্যাগ লাগিয়ে ঘুরবেন, আপনার মন্ত্রণালয়ে বসে বসে তারা এখনই সরকার নিয়ন্ত্রণ করবেন, এইটা আসলে জনগণও কিন্তু ভালো চোখে দেখে না। আপনি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনার ছাত্র অধিকার পরিষদ, আপনার গণ অধিকার ছাত্র পরিষদের সংগঠন। সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদে 3 টার্ম দায়িত্ব পালন করছে। তো তাকে যদি আমরা অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে রাজনীতিতে আসি, সেক্ষেত্রে কি আমরা তাকে গণ অধিকার পরিষদে দেখতে পাবো, বা এই ধরনের কোনো আভাস আছে কিনা, আপনার সাথে তার যোগাযোগ হয়েছে কিনা এই বিষয়ে? আমার যেহেতু অনেকেই একেবারে সরাসরি সহযোদ্ধা সহকর্মী ছিল বিশ্ববিদ্যালয়ে, কারণ আলটিমেটলি 2018 সালেই তো এই তরুণদের মধ্যে একটা রাজনৈতিক সচেতন মনোভাব আমরা তৈরি করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং 19 সালের ডাকসু নির্বাচন, 21 সালের মোদি বিরোধী আন্দোলন, এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। কারণ আমরা মনে করেছি যে আমাদের রাজনীতির লিগ্যাসিটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। তো এই কোটা যদি আদালতের মাধ্যমে ফিরিয়ে আনে, তাহলে তো আমাদের রাজনীতি করার কি বেসটা বা লিগ্যাসিটা থাকে না। সো আমরা চেষ্টা করেছি কিভাবে কিছু অপরিচিত বা আননোন, কম পরিচিত নেতৃবৃন্দকে সামনে রেখে, বা যারা রাজনীতিতে এখন অ্যাক্টিভ না তাদেরকে সামনে রেখে আন্দোলনটা সফল করা যায়। তো যেহেতু আসিফ এবং নাহিদ তো অনেক আগেই নিষ্ক্রিয় হয়ে গেছিল, সম্ভবত 2020 সালের দিকেই ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে তার কাঙ্ক্ষিত পদ না পাওয়ার ফলেই তিনি তখন থেকে একটু নিষ্ক্রিয় হয়ে গেছিলেন। আসিফ 23 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিল, পরবর্তীতে তারা চাকরি বাকরির পড়াশোনার জন্য আসলে নিজেরা একটু ব্যস্ত হয়ে পড়ছিলেন। তো এখন দেখা যায় যে মাঝখানে তাদের বিশেষ করে এই আন্দোলনের কারণে সারা দেশে কিছু ছাত্র বা তরুণ নেতৃবৃন্দের সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয়েছে, এবং ছাত্রদের পাশাপাশি বলা চলে অন্যান্য লেভেলেও কিছু লোকজনের সাথে তাদের একটা সম্পৃক্ততা তৈরি হয়েছে। এখন অনেকেই চাচ্ছে যে এই আন্দোলনটার সেন্টিমেন্টটাকে পুঁজি করে তাদের দিয়ে একটা দল গঠন করে একটা রাজনীতি দাঁড় করানো। সো যেটা তারা ইতিমধ্যে এনসিপি গঠন করেছে। এখন সেই ক্ষেত্রে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, আসিফ কিংবা মাহফুজ তারা এনসিপির সাথেই থাকবেন। বিশেষ করে তারা এই জন্যই তো এনসিপিকে নার্চার করছেন, এনসিপির বিভিন্ন প্রতিনিধিদেরকে সরকারি অফিস আদালতে সুযোগ করে দিচ্ছেন। এনসিপিতে বিভিন্ন দল, বিশেষ করে জাতীয় পার্টি, আওয়ামী লীগের যারা একটু কম পরিচিত, এই সমস্ত নেতৃবৃন্দকেও আপনার জায়গা করে দিচ্ছেন যে একটা দল হিসেবে যেন তারা আগাতে পারেন, এবং তারা একটা স্বতন্ত্র কাঠামো নির্মাণেরও চেষ্টা করছেন। সেক্ষেত্রে পরিষদে বা আমাদের দলে আসার সম্ভাবনা কম, তবে হতে পারে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। বিএনপি, আওয়ামী লীগের মতো বড় দলেও দেখবেন অনেকে দল পরিবর্তন করেছে, আবার সুবিধা না করতে পেরে আবার পুরানো দলে ফিরে এসেছেন। তো বাংলাদেশে যদি গণ অধিকার পরিষদের এই চরিত্রটা দেখেন, একমাত্র একটা অর্গানিক দল যে যারা বিরোধী দলের থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষা ধারণ করে গড়ে উঠেছে। যেমন এনসিপি তো এখন সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, বা এর আগেও অন্যান্য দল, জাতীয় পার্টি এরশাদ সাহেব 9 বছর ক্ষমতা থেকে তৈরি করেছেন, কিংবা বিএনপিও সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার বলা চলে রাষ্ট্র ক্ষমতায় থেকেই কিন্তু দলটাকে ওইভাবে তৈরি করতে পেরেছেন। আমরা কিন্তু ক্ষমতায় যাওয়ার সুযোগ সেটা পাইনি। একমাত্র বাংলাদেশের জন্য উচিত চায় যে অর্গানিক একটা রাজনৈতিক দল যারা প্রকৃত অর্থে আন্দোলন সংগ্রাম ডেডিকেশনের মাধ্যমে গড়ে উঠেছে। যেই কারণে আমরা মনে করি আমাদের দলের লোক সংখ্যা অল্প থাকলেও এর ভিত্তি অনেক মজবুত, এবং বাংলাদেশের আগামীতে জনগণের যে বিকল্প রাজনীতি এবং নেতৃত্বের প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা পূরণে গণ অধিকার পরিষদে একমাত্র একটা সঠিক এবং কার্যকরী প্ল্যাটফর্ম। নির্বাচনে আপনাদের দল গণ অধিকার পরিষদ কি 300 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, না কারোর সাথে জোট গঠন করে নির্বাচনে আসবে? কি সিদ্ধান্ত নিয়েছেন এখনো পর্যন্ত আপনারা? এখন পর্যন্ত নির্বাচনের সম্ভাব্য দিন তারিখ তো আমরা জানি না। এমনকি নির্বাচনের 4-5 মাস আগেও নির্বাচনের যে বেশ কিছু কর্মযজ্ঞ থাকে, তফসিল, অন্যান্য বিষয়গুলো, সেগুলোরও খুব বেশি দেখতে পাচ্ছি না। তো তারপরেও আমরা আমাদের 300 আসনের প্রার্থী প্রস্তুত করার চেষ্টা করছি। আমরা আমাদের নেতাকর্মীদের মধ্যে থেকে সিবি আহ্বান করেছি, ইতিমধ্যেই 1450 সিবি পড়েছে। তো এখন পর্যন্ত যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের নির্বাচনী জোট কেন্দ্রিক আলাপ আলোচনা হয় নাই, এবং আমাদের তরুণদের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে আমরা নির্বাচনে কে কোথা থেকে জয়লাভ করতে পারি বা না পারি সেটা ম্যাটার না, মানুষ যে দীর্ঘদিন ধরে একটা বিকল্প রাজনীতি চাচ্ছে, নেতৃত্ব চাচ্ছে, মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা 300 আসনে আগামীতে প্রার্থী দিতে চাই। তো আমাদের মে মাসের 2য় সপ্তাহে প্রাথমিকভাবে 100 সংসদ সদস্য হিসেবে যারা সম্ভাব্য প্রার্থী তাদের তালিকা প্রকাশ করা হবে,
এবং পর্যায়ক্রমে 300 আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। তবে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে বর্তমান যে বাস্তবতা, সেক্ষেত্রে দেশকে স্থিতিশীল রাখতে এবং দেশকে এগিয়ে নিতে হলে সকল দলের সমন্বয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার আগামীতে প্রতিষ্ঠিত হওয়া দরকার। তো সেই জায়গা থেকে হয়তো আমাদের সেম মতাদর্শের কোনো রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনী জোটও হতে পারে আমাদের নেতৃত্বে। আপনাদের রাজনৈতিক দলের উত্থানটা হয়েছে 2018 কোটা বিরোধী আন্দোলন থেকে, এবং এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিও এসেছে ঠিক একইভাবে, অর্থাৎ 2024-এর কোটা বিরোধী আন্দোলন থেকে, এবং পরবর্তীতে একটা গণ আন্দোলন যা রূপ নেয়। তো সামনের নির্বাচনে এই দুই দলকে কি আমরা একসাথে দেখতে পাবো বা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এনসিপি এবং গণ অধিকার পরিষদকে? না, আমি মনে করি যারা এনসিপির সাথে এখন সংশ্লিষ্ট, আপনারা খোঁজ করলে অনেকেই সরাসরি আমাদের এই প্ল্যাটফর্মের সাথে ছিলে, অনেকদিন কাজও করেছে। এখন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে দোষ দিতে পারে যে আমি বোধহয় তাহলে নেতৃত্ব ধরে রাখতে পারছি না, আমি আমার লোকদেরকে আপনার সমন্বয় করে রাখতে পারছি না। আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অর্থনীতি বা বিশেষ করে সুবিধাবাদী প্রবণতা রাজনীতিতে একটা বড় বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে আসলে বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে যারা থাকে, এরা আসলে নিজের সুবিধাটাকে মুখ্য করে দেখে। যেই দলে তার ভালো সুবিধা ওই দল সে করে। যেমন বাংলাদেশে আপনি দেখেছেন আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে মনোনয়ন না পাইয়া রাতারাতি দল পরিবর্তন করে এমপি নির্বাচন করে। সো এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন পরিচিত ছাত্র নেতৃবৃন্দ আলাদা একটা প্রথমে জাতীয় নাগরিক কমিটি, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠন করলো, এবং যেহেতু তাদের 3 জন শুরুর দিকে সরকারে ছিল, পরবর্তীতে এখন 2 জন সরকার আছে, এবং সরকারের সবচেয়ে ব্যয়বহুল মিনিস্ট্রি এলজিআরডি মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিতে সম্ভবত বছরে প্রায় আপনার 30-35 হাজার কোটি টাকা থেকে 40 কোটি টাকার মতো বাজেট বরাদ্দ হয়। তো সেক্ষেত্রে এখন অনেকে দেখছে যে এখানের এই পার্টির 2 জন উপদেষ্টা আছে, এই পার্টিতে গেলে 2-1 জায়গায় সুপারিশ করে চাকরিতে কাউকে নিয়োগ দেওয়া যায়, 2-1 জায়গায় সুপারিশ করে কিছু কাজকর্ম করা যায়, তো এখানে একটু সুবিধা নেওয়া যায়। এই কারণে আমার দল থেকে অনেকেই এনসিপিতে গেছে। আবার অনেককে এনসিপির, যেহেতু তারা এখন একটা দল গঠন করবে, তারা তো ধরেন আগে 5-7 বছর ধরে মাঠে রাজনীতি করেছে, সেইটা না। আমরা যখন গণ অধিকার পরিষদ গঠন করি, প্রথমে আমরা 2018 সালে এই ছাত্র কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করেছি, ছাত্র অধিকার পরিষদ। পরবর্তীতে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী সংগঠন, এবং 21 সালে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। 24 সালে আমরা নিবন্ধন পেয়েছি। আমরা একটা পর্যায়ক্রমে কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছি। সো আমাদের দলে এই প্রতিকূল সময়ে কাজ করার মধ্যে দিয়ে গত 7-8 বছরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে। এখন সেই সময় যে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম ছিল, আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, জুলুম, অন্য দলগুলো তো কার্যত কোন ঠাসা ছিল, সেই সময় অনেক মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে। এখন তো রাজনীতির একটা স্বাভাবিক পরিবেশ, এখন তো কেউ বিএনপি করছে, কেউ জামাত করছে, ওইভাবে নতুন মানুষ খুব বেশি রাজনীতিতে যুক্ত হওয়ার সংখ্যাটা নাই। কিন্তু এনসিপি বিভিন্ন দল থেকে তারা প্রলোভন দেখিয়ে সুযোগ সুবিধার কথা বলে অনেককে নিচ্ছে। সেটা হচ্ছে এনসিপির সবচেয়ে দুর্বল দিক, যে এই সুবিধাবাদী মানুষগুলো একটা প্রতিকূল সময়ে এই দলে টিকবে না। সো সেই দিক থেকে আমি মনে করি যে অনেকেই ভবিষ্যতে গণ অধিকার পরিষদে যোগ দিবে। আবার এনসিপি যদি মনে করে যে তাদের অগ্রজ হিসেবে রাজনীতিতে আমাদের যে অভিজ্ঞতা এবং মানুষের সাথে আমাদের যে একটা কানেক্টিভিটি দীর্ঘদিনে, তাদের কিন্তু সেটা হয়নি, সে যদি তারা আমাদের সাথে একত্রে মার্চ করে কাজ করতে চায়, আমরা ওয়েলকাম জানাবো। কিংবা যদি তাদের স্বতন্ত্রতা বজায় রেখেও যদি একটা জোট করতে চায়, সেটাও আমরা ওয়েলকাম জানাবো। অনেক ধরনের আলাপ আলোচনা চলেছে, এখনও আছে, এবং রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। নির্বাচন তো এখন পর্যন্ত সুনির্দিষ্ট দিন তারিখ হয় নাই, নির্বাচনের আগে অনেক ধরনের রাজনৈতিক নতুন মেরুকরণ হতেও পারে। তাহলে আপনাদের দিক থেকে এনসিপির জন্য দরজা খোলা, আপনারা একসাথে যেতেও পারেন, আপনাদের দিক থেকে কোনো না হওয়ার সম্ভাবনা নেই? এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন চায় এবং প্রকৃত অর্থে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, তাদের যে কোনো পার্টির সাথে আমাদের একটা ঐক্য হতে পারে। কারণ আপনারা দেখেছেন যে গত 7-8 বছরে আমরা কিভাবে রাস্তায় হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, হয়রানির শিকার হয়েছি, কিন্তু আমরা কিন্তু এই সুযোগ সুবিধার সাথে কম্প্রোমাইজ করি নাই। আপোষহীনভাবে এই লড়াইটা আমরা চালিয়ে গেছি, কাজে আমরা তো মানুষের কাছে পরীক্ষিত। তো সেই জায়গা থেকে আমাদের সাথে ইতিমধ্যেই কিছু ছোট ছোট দল যোগাযোগও করেছে যে আমাদের নেতৃত্বে তারা একটা জোটে যেতে চায়। তো আমরা বলছি যে যেহেতু এখন পর্যন্ত নির্বাচনের দিন তারিখ হয় নাই, এখন আমরা মাঠে কাজ করে আমাদের সংগঠনকে শক্তিশালী করি, আপনারাও আপনাদের জায়গা থেকে কাজ করে নির্বাচনের তফসিলের আলাপ আলোচনা উঠলে আমরা একটা জোট করতে পারি। সেক্ষেত্রে এনসিপি সহ অনেকেরই সম্ভাবনা আছে একসাথে কাজ করার।
আগামী নির্বাচনী ইস্তেহারে আপনাদের কোন বিষয়গুলো স্থান পেতে পারে আপনাদের রাজনৈতিক দলের কাছে? আমরা এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই পুরানো ধারার যে হানাহানি, মারামারি, সংঘাত, সহিংসতার রাজনীতি, প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনীতি, এই রাজনীতি আমরা আর বাংলাদেশে দেখতে চাই না। যে কারণে আমরা যেটা বলছি বারবার, যে রেকনসিলেশনের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক পরিবেশ এখানে তৈরি করা, যে রিফর্ম অ্যান্ড রেকনসিলেশন। রাষ্ট্র সংস্কার যেমন আমাদের প্রয়োজন, যে বাংলাদেশের এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা গণতান্ত্রিক, মানবিক এবং একটা কল্যাণ রাষ্ট্র, যেখানে সকল নাগরিকরা তাদের অধিকার এবং মর্যাদার সাথে বাস করবে। রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। বিশেষ করে সেখানে শিক্ষা, সকলের জন্য যেন শিক্ষার অধিকারটা নিশ্চিত থাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের বাংলাদেশের যদিও দারিদ্র্য সীমা হিসাব করা হয় যে কোনো মানুষের যদি আপনার খাদ্য এবং খাদ্য বহির্ভূত সেবায় যদি সে মাসে ৩,৮২২ টাকা ব্যয় না করতে পারে, সেটাকে বলা হয় যে দারিদ্র্য সীমার নিচে বাস করে। ৩,৮৩৮ টাকায় যদি বলেন যে হাজব্যান্ড ওয়াইফ এবং তার যদি 2 জন বাচ্চা থাকে, 4 জনের একটা পরিবারের প্রকৃততে 1 সপ্তাহ চলাই মুশকিল হয়ে পড়ে। তো সেই হিসেব করে বাংলাদেশে প্রায় অন্তত আপনার 30 থেকে 35% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এই যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রির এই এত সংখ্যক মানুষকে দারিদ্র্য সীমার নিচে রেখে আপনার সাস্টেনেবল উন্নয়ন সম্ভব না, কিংবা সুষম আপনার বন্টনের উন্নয়ন সম্ভব না। সেই নিম্ন আয়ের মানুষগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে আমরা যেটা বলেছি, সেই সংখ্যাটা আপনার যদি 4 থেকে 5 কোটি হয়, তারা যেন পুষ্টিকর খাবার এবং খাদ্যের যেন নিশ্চয়তা থাকে, সেক্ষেত্রে একটা রেশনিং ব্যবস্থা যেন স্বল্প মূল্যে চাল, ডাল, পেঁয়াজের মতো জিনিসপত্র কিনতে পারে, যেটা এখন টিসিরা ভিখারির মতো লাইনে দাঁড়িয়ে। কেন মানুষের একটা মর্যাদা আছে না, সে কোনো ভিখারির মতো লাইনে দাঁড়িয়ে থাকবে? তার জন্য একটা দোকান বরাদ্দ থাকবে, তাকে কার্ড দেওয়া হবে, ওই কার্ড দিয়ে সে ওই দোকান থেকে কিনে দেবে। তো আমরা এই রেশনিং এই ব্যবস্থাটা আমরা চালু করতে চাই, যে নাগরিকদের মর্যাদা। এবং একই সাথে আমাদের দেশের যে জনপ্রশাসনের যদি চরিত্র এবং চিত্র দেখেন, এরা মনে করে এক একজন মানে রাজা আর বাকিরা সব প্রজা। একজন ইউনো অফিসে গেলে ওসির কাছে গেলে, ডিসির কাছে, এসপির কাছে আনপাবলিক ভিড়তেই পারেন। আপনি উন্নত বিশ্বে যান, আপনার নাগরিকদেরকে স্যার বলে, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ। একজন কৃষি অফিসার কৃষকের কাছে যায় না, কৃষক অফিসারের কাছে ভিড়তে পারে না। তো এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে জমিদারি আচরণ, আমরা বলছি এই জমিদারি আচরণের পরিবর্তে একটা জনবান্ধব আচরণ, একটা জনবান্ধব ব্যবস্থা আমরা তৈরি করতে চাই সরকারি এই সংস্কারের মাধ্যমে। আমাদের দেশের নাগরিকরা চিকিৎসায় কিন্তু মারাত্মক ধরনের ভোগান্তির শিকার হয়। 64 জেলায় হাসপাতাল আছে, উপজেলায় হসপিটাল আছে। জেলা এবং উপজেলা হসপিটালের ম্যাক্সিমাম যন্ত্রপাতিগুলো দেখবেন নষ্ট, কিংবা আপনার ওখানে চিকিৎসকের পদ আছে, চিকিৎসক নাই। ড্যাপ করে, কিংবা এনডিএফ ওই জামাতের সংগঠন, বিভিন্ন আওয়ামী লীগ আমলে ছিল সাচিব, এই সমস্ত সংগঠন করে লবিং তদবির করে যার যত ক্ষমতা ঢাকায় থাকে ভালো ভালো হসপিটালে তারা চাকরি করে। আর সিনিয়র ডাক্তাররা ঢাকার বাইরে যায় না, যার ফলে সমস্ত মানুষের চিকিৎসা একমুখী, ঢাকায় আসতে হয়। ঢাকা মেডিকেলের বারান্দায় যে চিকিৎসা নেয়, এটা একটা অমানবিক পরিবেশ। মানুষের খুলি ফ্রিজে রাখা হয়েছে, ওই মানুষটা বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে। মানুষের অ্যাক্সিডেন্ট করে নাক মুখ স্বাভাবিক আকৃতি নাই, সে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে। এটা একটা অমানবিক পরিস্থিতি। অনেক সরকার তো আসছে গেছে। ঢাকা মেডিকেল এবং বিএসএমএর মতো চিকিৎসা কেন আমরা বিভাগীয় পর্যায়ে ইনশিওর করতেছি না? আমাদের যে 10টা বিভাগ আছে, সেক্ষেত্রে আমরা এই চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন, এবং আমরা চাই জেলা পর্যায়ে অন্তত এই বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলে জেলার মানুষের চিকিৎসা সেবাটা ওইখানে নিশ্চিত করা। তো আমরা সেদিক থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ এবং মানুষের মধ্যে একটা সম্প্রীতি এবং সহনশীল মনোভাব তৈরি করার জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকবে। বিশেষ করে বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বাস করে। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিদেশিরা ধর্মীয় আপনার বিভিন্ন ইস্যুতে ট্রাম্প কার্ড তৈরি করে এইখানকার মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে রাখে। এই বিভাজনের রেখা আমরা উপড়ে ফেলতে চাই। এগুলো আমাদের নির্বাচনী এবং আমাদের রাজনৈতিক এজেন্ডা আছে, যে এগুলো প্রমোট এবং প্রমোশনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আবার একটু আন্দোলন, লড়াই, সংগ্রামে ফিরে যাই। অনেকে ধারণা করেন 2018 সালে যেই কোটা বিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটানোর একটা চেষ্টা করা হয়। আপনি সেই আন্দোলনের সামনের সারির একজন, এই কথাটা আসলে কতটুকু সত্য
বা কতটুকু যৌক্তিক? প্রকৃত অর্থে 2018 সালে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে যে আন্দোলনটা করেছিলাম, এটা একেবারেই শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের যৌক্তিক দাবি, সেই দাবিকে কেন্দ্র করি। যেই কারণে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আমরা চেষ্টা করেছি সমাজের বিশিষ্টজনদের, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদের সমর্থনটা আমাদের আন্দোলনের পক্ষে নেওয়ার। এবং তারা অনেকেই টকশোতে কথা বলেছে, পত্রিকায় বিবৃতি দিয়েছে, এমনকি সে সময়ের সংসদ সদস্য, জনপ্রতিনিধিদেরও এই বিষয়ে একটা সমর্থন আমরা নিতে চেষ্টা করেছিলাম। আমরা ঢাকার বাইরে শিক্ষার্থীদেরকে মোটিভেট করে আমরা আন্দোলনটা করেছিলাম। এবং সরকার যখন এই আন্দোলনের তীব্রতায় দাবি মেনে নিয়েছিল, আমরা কিন্তু আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু যখন আবার প্রজ্ঞাপন নিয়ে তাল বাহানা করলো, তখন আবার আমরা আন্দোলন শুরু করেছি। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই কোটা সংস্কার আন্দোলনে একমাত্র একটা আন্দোলন, একটা ছাত্র আন্দোলন নিয়ে, একটা ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আমরা প্রায় 8.5 মাসের মতো আন্দোলন করেছি। 17 ফেব্রুয়ারি শুরু করেছি, 4 অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে সেটা সমাপ্ত হয়েছে। সেই আন্দোলনে আসলে সরকার পতনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, তবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদী প্রজন্ম বা জেনারেশনকে তৈরি করাটা আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। আমরা যখন দেখেছি যে কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে এইভাবে তরুণরা রাস্তায় নেমে আসছে, আমাদের প্রতি তাদের একটা সমর্থন আছে, সেই সময় থেকে আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে এই তরুণদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে একটা প্ল্যাটফর্মের অধীনে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ যে একটা সুস্থ ধারা নতুন রাজনীতি চাচ্ছে, রাজনীতির একটা পরিবর্তন চাচ্ছে, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। আমাদের একটা রাজনৈতিক বলা চলে ইতিবাচক আকাঙ্ক্ষা শেষ দিকে তৈরি হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজও করেছি। যেই কারণেই 2018 কোটা সংস্কার আন্দোলনের পরে 19 সালের ডাকসু নির্বাচনে আমরা অংশ নিয়েছি। 19 সালের ডাকসু নির্বাচনে অংশগ্রহণের পরে ছাত্রদের বিষয়ের পাশাপাশি আমরা জাতীয় ইস্যুতেও আমরা কিন্তু আমাদের নিজেদের অবস্থান আমরা বজায় রেখেছি, আন্দোলন সংগ্রাম করেছি, যার ফলেই কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান বা এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। কেউ অভিযোগ করে বৈষম্য বিরোধী আন্দোলনে, সরকার পতনের যে আন্দোলন 24-এর, সেই আন্দোলনে বিদেশি মদতদাতা আছে এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এটা কতটুকু সত্য? এবং সেই সময় সরাসরি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং 19 জুলাই আপনাকে গ্রেপ্তার করা হয়, এটা কতটুকু সত্য? আমরা 2018 সালে আন্দোলনের সময় আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের সাথে যোগাযোগ করেছে। আমাদেরকে তারা, যেহেতু ছাত্রলীগের বেশ কয়েকবার হামলা আমাদের অনেক সহকর্মীরা আহত হয়েছিল, তাদের সহযোগিতায় তারা এগিয়ে এসেছিল। এবং বিশেষ করে একটা তরুণ লিডারশিপ, একটা নিউ জেনারেশনের লিডারশিপকে প্রমোট করার জন্য এখানকার বিশেষ করে আমাদের বিদেশি উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো, তাদের একটা ইতিবাচক ভূমিকা আমরা লক্ষ্য করেছি। আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে তারা দাওয়াত দিয়েছে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছে। সেই থেকে তাদের সাথে একটা সম্পৃক্ততা তৈরি হয়। এই 24-এর জুলাই গণ অভ্যুত্থানেও যখন শিক্ষার্থীদের উপরে হামলা করছে, গুলি করে মানুষ মারছে, তখন আমরা আমাদের বিদেশি বন্ধুদেরকে বিষয়গুলো অবহিত করেছি যে তারা অন্তত তাদের জায়গা থেকে যেন সরকারের উপরে একটা চাপ দেয় যে এই মানবাধিকার লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা বাহিনী যে এক্সেসিভ ফোর্স বা অতিরিক্ত বল প্রয়োগ করছে, এবং এই আন্দোলনে যেন আইনশৃঙ্খলা বাহিনী আপনার নিউট্রাল থাকে, এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের নিজেদের সেফটির জন্য, একটা বৃহৎ পরিবর্তনের জন্য। সেই ক্ষেত্রে হয়তো কোনো দেশ একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে, কিন্তু সেটা আমি মনে করি না যে তারা একেবারে সরকার পরিবর্তনের জন্য তারা কাজ করেছে। কারণ আমরাই তো এই আন্দোলনটাকে ত্বরান্বিত করেছি বা এগিয়ে নিয়ে গিয়েছি। এবং বিশেষ করে আপনার 14 জুলাই যে শেখ হাসিনা চীন থেকে ফিরে আপনার যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে শিক্ষার্থীদেরকে যে রাজাকার বলে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে এটার প্রতিবাদ করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। এবং আমরা জানি যে এই আন্দোলনে ছাত্রলীগ হামলা করতে পারে, আমরা কিন্তু ব্যাকআপ হিসেবে অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও আলাপ আলোচনা করে আমরা প্রস্তুত থাকতে বলেছিলাম। এবং আবু সাঈদের মৃত্যুর পরে এই আন্দোলন ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলকেও আমরা প্রতিবাদ জানাতে আমাদের জায়গা থেকে আমরা সমন্বয় করেছি। এবং আপনি দেখেছেন যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করি, আমরা একটা আপনার গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিলাম
17ই জুলাই 18ই জুলাই সর্বদলীয় গণ মিছিল ছিল, যেই মিছিল থেকে রিজভী ভাই গ্রেপ্তার হয় এবং আমিও ওই দিন রাতেই গ্রেপ্তার হই। সো এই ছাত্র আন্দোলনকে একটা গণ আন্দোলনে রূপদান করার জন্য আমাদের প্রচেষ্টা ছিল। ইতিবাচক অর্থেই আমাদের যে সমস্ত বন্ধুরা বাংলাদেশে দীর্ঘদিন ধরেই গণতন্ত্র মানবাধিকার নিয়ে সোচ্চার ছিল, তাদেরকেও আমরা সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তাদের একেবারে প্ল্যান পরিকল্পনা ছিল এমনটা আমি মনে করি না। বিগত সময়ে অনেক বড় বড় নেতাদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং সেই সময় থেকে আপনি 2018 পরবর্তী থেকে নানা সময় সরকারের সমালোচনা করেছেন, সরকারের বিরোধিতা করেছেন। এই সমস্ত কিছুর পরেও যেখানে বড় বড় অনেক নেতাদের আমরা দেখলাম গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেখানে আপনি টিকে ছিলেন কিভাবে? এবং অনেকে ধারণা করে যে শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে, তার কথা মতোই আপনি তার সমালোচনা করছেন, এটা কতটুকু সত্য? তাই আমাদের দেশের মানুষের একটা প্রবণতা হচ্ছে যে যখন আপনি তার পক্ষে থাকবেন তখন আপনার প্রশংসা করবে, তালি দেবে, যখন আপনি তার বিপক্ষে যাবেন তখন আপনাকে গালি দেবে। সো এখন আমি যখন বিশেষ করে এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের দুর্নীতি, লুটপাট, দুর্বৃত্তায়ন, দুঃশাসন নিয়ে সোচ্চার ছিলাম, তখন বিএনপি, জামায়াত সহ সকল বিরোধী দলের মানুষ আমার খুব প্রশংসা করত, আমাকে বিভিন্নভাবে সহযোগিতাও করতো। আর যখন আমরা 2021 সালে দল গঠন করি তখন আবার অনেকে সেই সহযোগিতাটা করে না, কারণ অনেকে মনে করছে আমরা তো তাদেরকে ছাড়িয়ে যেতে পারি। আবার এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এখন ছাত্রদের নেতৃত্বে প্ল্যাটফর্ম হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে, সেখানে কথা বলার অনেকের জন্য জায়গা তৈরি হচ্ছে। সেই কারণে অনেকে মনে করছে আমাদেরকে প্রতিযোগী, যে আমরা থাকলে তারা রাজনীতিতে এগিয়ে যেতে পারছে না। সেই জায়গা থেকে অনেকেই আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা অতীতেও ছড়িয়েছে, এখনও ছড়াচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের সময়ে আমাদের মধ্যে আর্থিক স্বচ্ছতা নাই, আমাদের নেতৃত্বের মধ্যে কি বলে যে স্বেচ্ছাচারিতা, কিংবা আমরা স্বৈরতান্ত্রিক মনোভাবের, এবং আমরা একটা কি বলে গুটি কয়েক ব্যক্তি প্ল্যাটফর্মটাকে নিয়ন্ত্রণ করতেছি, এই ধরনের নানান প্রোপাগান্ডা ছড়িয়ে যেন আমরা যে একটা মানুষকে যেটা বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা নাই, সেক্ষেত্রে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা না থাকলে সেই দল কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশে গণতন্ত্রের চর্চা করবে? সেজন্য কিন্তু আমরা আমাদের দলের কাউন্সিল করেছি, কাউন্সিলরদের ভোটে আমি সভাপতি নির্বাচিত হয়েছে, আমাদের সেক্রেটারি নির্বাচিত হয়েছে, আমাদের অঙ্গ সংগঠনের একই প্রকারের কাউন্সিল হচ্ছে, কিন্তু তারপরে আমাদের নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে আমাদের ইমেজ ড্যামেজ করার জন্য, আমাদের চরিত্র হনন করার জন্য। তো কেউ কেউ এই কোশ্চেনটাও করেছে, হ্যাঁ এখানে অনেক নেতাকর্মী গুমের শিকার, হামলার শিকার, মামলার শিকার, তাহলে ভিপি নূর এত কথা বলে বা এত কিছু করে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? প্রথম কথা, আমাকেও বেশ 2বার গ্রেপ্তার করে, বলা চলে একবার ডিবি হাজতে, একবার থানায় নিয়ে গিয়েছিল। তারপরে তারা রাখতে পারে নাই, কারণ তারা মনে করেছে যে যেহেতু বাংলাদেশের এই বিশেষ করে দীর্ঘ 28 বছর পরে অনুষ্ঠিত হওয়া ডাকসু, এই ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট। সো ডাকসুর ভিপিজিএস তাদের সামাজিক রাজনৈতিক একটা আন্তর্জাতিক অবস্থান আছে, এবং আমার বিশেষ করে যেহেতু বিদেশিদের সাথে একটা ভালো সম্পৃক্ততা আছে, সো আমাকে গ্রেপ্তার করলে, বেশি হয়রানি করলে এটা সরকারের জন্য একটা চাপ হবে। সেই জায়গা থেকে হয়তো আমি কিছুটা স্পেস পেয়েছি, এটা ট্রু। তবে এই স্পেসের পাশাপাশি গত 16 বছরে বিশেষ করে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 28 বার হামলার শিকার হয়েছি। এত জঘন্যভাবে হামলার শিকার হয়েছি, আক্রমণের শিকার হয়েছি, এরপরে কোনো মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকাই অসম্ভব হয়ে পড়েছিল। সেখানে হামলা এরপরেও কিন্তু আমরা রাজপথে সক্রিয় ছিলাম। তো কাজেই সেটাই তো প্রমাণ করে যে আমরা আপোষহীনভাবেই লড়াইটা করেছিলাম। 18 কোটা আন্দোলনের পর সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্ররা, তরুণ সমাজ আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। এরপর নানা সময় আপনাকে নিয়ে সমালোচনা, আলোচনা এবং আর্থিক কেলেঙ্কারির বিষয়গুলো সামনে আসে। এগুলো কি আপনার জনপ্রিয়তা কমিয়েছে, না অন্য কোনো কারণ আছে যার ফলে আপনার জনপ্রিয়তায় জনসম্পৃক্ততা কমেছে বলে মনে করছেন? আমি মনে করি যে আমার জনপ্রিয়তাও কমে নাই, আমাদের পার্টির জনসমর্থনও কমে নাই, বরঞ্চ হ্যাঁ, যে আওয়ামী লীগের আমলে অনেক বিএনপির কর্মী, জামাতের কর্মী বা অন্যান্য কিছু দলের কর্মী হতাশ হয়ে গেছিল যে না, রাজনীতিতে বোধহয় শেখ হাসিনার জীবদ্দশার পরিবর্তন আসবে না, বা সেই সমস্ত দলগুলোর কাছ থেকে যে ভূমিকা তারা আশা করছিল সেটা তারা হয়তো দেখছে না। সেই জায়গা থেকে আমরা যখন তরুণ হিসেবে একটা বিপ্লবী ভূমিকায় ছিলাম, একটা সংগ্রামী ভূমিকায় ছিলাম, এইটা অনেককে এনকারেজ করেছে, উৎসাহিত করেছে যে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। এখন যখন এই জুলাইয়ের পরে তারা দেখেছে তাদের আগের দলগুলো এখন ভালো করছে, তাদের রাজনীতির দরজা উন্মুক্ত, তখন তারা অনেকে তাদের দলে ফিরে গিয়েছেন। কিন্তু এতে আমার জনপ্রিয়তা বা জনসমর্থন কমেনি, বরঞ্চ আপনি যদি খোঁজখবর নিয়ে থাকেন, গত
শনিবার 3 মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দুটো রাজনৈতিক দল থেকে বড় একটা অংশ, প্রায় সহস্রাধিক নেতাকর্মী আমাদের দলে যোগদান করেছে। ব্যক্তি পর্যায়ের কিছু ব্যক্তি যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে বেশ পরিচিত, তারা অনেকে যোগদান করেছে। এইরকম একটা প্রতিকূল সময় আমাদের দলে যোগদান করছে। প্রতিনিয়ত তো ইনফর্মাল অনেক যোগদান করতেছে, তারপরেও অন্যান্য দল থেকে এসেও যোগদান করতেছে। এবং ছোট ছোট অনেক দল ইতিমধ্যে আমার সাথে আলোচনা করেছে যে ভাই, আপনি এই পরিবর্তনের সূচনাকারী, আপনার যে ডেডিকেশন, ত্যাগ, পরীক্ষিত, আপনাদের নেতৃত্বে আমরা একটা জোট গঠন করি। সো জনপ্রিয়তা কমলে তো এইভাবে মানুষের রেসপন্স পেতাম না। সেই দিক থেকে মনে করি জনপ্রিয়তা কমে নেই, জনসমর্থনও কমে নেই। সাময়িক মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছে, আবার আমাদের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ সেটা বুঝতে পারছে এবং পরিষ্কার হয়েছে। এর আগে জানতে পেরেছিলাম আপনারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা একটি রাজনৈতিক দল, একত্রে একটি দল গঠন করবেন। সেটা হয়নি কেন, বা না হওয়ার পিছনে মূল কারণ কি ছিল? ছাত্রদের মধ্যে এখনকার পরিচিত নেতৃবৃন্দ, উপদেষ্টা থেকে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই নাগরিক কমিটির অনেকের সাথেই আমার ব্যক্তিগত তো অনেক আগের পুরানো জানাশোনা বোঝাপড়া। তারাও চেয়েছিল এবং আমাদের এই দিকে আমরা যারা আছি তারা সকলেই চেয়েছিলাম যে বাংলাদেশের এই পলিটিক্যাল ভ্যাকুয়ামে তরুণদের একটা শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হোক। সেই অনুযায়ী আমরা অনেক ধরনের আলাপ আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমাদের কাছে মনে হয়েছে আমাদের এই এনসিপির তরুণ বন্ধুদের কিছু একেবারে আত্মঘাতী সিদ্ধান্ত বা আত্মঘাতী পদক্ষেপ বা চিন্তাভাবনা আছে, এবং বিশেষ করে অন্যদেরকে স্পেস না দেওয়ার প্রবণতা। অর্থাৎ তারা আন্দোলনে পরিচিত ফেস হওয়ার কারণে এককভাবেই তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। এবং আমরা যেখানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে তারা পুরনো পেশি শক্তি, কালো টাকার রাজনীতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের অফিস হচ্ছে রূপায়ণ টাওয়ার। তো রূপায়ণ টাওয়ারের মালিক, এই হত্যা মামলার আসামি, তাদের এই ভূমিদস্যু, লুটপাটের ইতিহাস আছে। সেখান থেকে তারা নিশ্চয়ই অফিস কেনে নাই, মালিক এবং শিল্প গোষ্ঠীকে তারা ব্যাকআপ দেবে সেই কারণে তো তাদের কাছে অফিস নিয়েছে। এবং এই আন্দোলনের পরিচিত বেশ কিছু নেতৃবৃন্দ, যে ব্যাংকার অ্যাসোসিয়েশনের আপনার সভাপতি ছিল সম্ভবত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম থেকে শুরু করে ওরিয়ন গ্রুপ, হামিম গ্রুপ, বিভিন্ন শিল্প গোষ্ঠী এবং বিশেষ করে যাদেরকে আমরা মাফিয়া দুর্বৃত্ত হিসেবে চিনি, তাদের অনেকের কাছ থেকে কিন্তু আর্থিক সুবিধা নিয়েছে রাজনীতি করার জন্য, সংগঠন গুছানোর জন্য। তো এগুলো নীতিগতভাবে আমরা সমর্থন করি না। এবং বিশেষ করে তারা এখন সরকারে থেকে 3 উপদেষ্টা যখন সরকারে ছিলেন, তাদের স্ব মন্ত্রণালয়ের মাধ্যমে একেবারে নিয়োগ থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড তারা নিয়ন্ত্রণ করছেন এবং তাদের লোকদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করাচ্ছেন। তো এগুলো করতে গেলে তো দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ উঠবে, এবং এইটা তো গতানুগতিকভাবে এই প্রক্রিয়া, এটা তো মানুষ আমাদেরকে আশা করে নাই। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দীর্ঘদিনের যে একটা আপসীন চরিত্র আছে, আমরা যেটা স্রোতের বিপরীতে সংগ্রাম করে এই জায়গায় এসেছি, সেখানে এই অবস্থায় যদি আমরা একসাথে পার্টি করি, আমরাও বিতর্কিত হব। এবং আরও কিছু অভ্যন্তরীণ বিষয় আছে। তারা অনেকেই আমাদের কর্মী ছিলেন, কিন্তু এই পরিস্থিতির পরে তাদের মধ্যে যে ঔদ্ধত্য, যে অহংকার, যে দাম্ভিকতা তৈরি হয়েছে, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে এই দাম্ভিকতা দিয়ে রাজনীতি করা যায় না। যদি অহংকার আল্লাহর গায়ের চাদর, আল্লাহর চাদর, এটা মানুষের মানায় না। আমরা যেভাবে মানুষের সাথে মিশি, কথা বলি, মানুষের কনভিন্স করার চেষ্টা করি, এই সমস্ত জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের একটু সমস্যা আছে। এবং সবচেয়ে বড় কথা, তারা এই আন্দোলন কেন্দ্রিক যে সারা দেশব্যাপী যে একটা বিপ্লবী, বিদ্রোহী তরুণ গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, তাদের বেশিরভাগকে তারা করাপ্টেড করে ফেলেছে। ডিসি অফিসে, এসপি অফিসে নানান ধরনের কমিটিতে দিয়ে সুযোগ সুবিধার মধ্যে ঢুকিয়ে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করেছিল। তাহলে এই সুবিধাভোগী গোষ্ঠী, দুর্নীতিগ্রস্ত তরুণদেরকে নিয়ে আমরা তো একটা ভালো রাজনীতি করতে পারবো না। এরকম কিছু মৌলিক বিষয়ে বোঝাপড়া না হয় আসলে তারা একটা দল গঠন করেছে। আর আমাদের দল তো একটা নিবন্ধিত রাজনৈতিক দল আছেই। তারপরে আমরা বলেছিলাম যে আলাপ আলোচনার ভিত্তিতে যদি নতুন কোনো প্ল্যাটফর্মের ঘোষণা দিতে হয়, নতুন কিছু সিদ্ধান্ত নিতে হয়, সেই জায়গায় আমরা পজিটিভভাবে চিন্তা করবো। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই অদূরদর্শিতা এবং ইম্যাচুরিটির কারণে সেটি হয়নি। একটু নির্বাচনে আসি। আসন্ন নির্বাচনে কোন আসন থেকে আপনাকে আমরা দেখতে পাই? আমি অনেক আগেই আমার আসন সুস্পষ্ট করেছি যে আমার জন্মস্থান, জন্মভূমি, যেই এলাকার কাদা, মাটি, পানি গায়ে মেখে আমি বড় হয়েছি, প্রত্যন্ত চরাঞ্চল, বরিশালের সুবিধা বঞ্চিত একটি জেলা পটুয়াখালী, অনুন্নত একটি এলাকা, এবং সেই পটুয়াখালীর 2টো উপজেলা, গলাচিপা এবং দশমিনা, যেখানকার বেশিরভাগই মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। কৃষি এবং মৎস্যই তাদের একটা প্রধানতম পেশা। রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষা চিকিৎসার কথা তো বললাম, এটা তো সামগ্রিকভাবেই বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি। তো এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই,
এবং একটা কাজের উদাহরণ সৃষ্টি করতে চাই যে সংসদ সদস্য হয়ে তারা চাইলে এইভাবে একটা এলাকাকে পরিবর্তন করতে পারে। সারা বাংলাদেশকে তো আমি চাইলেই একসাথে বা এই মুহূর্তে আমি উন্নয়ন করতে পারবো না, রোল মডেল করতে পারবো না। এই দুটো উপজেলা নিয়ে যেহেতু একটা কনস্টিটিউয়েন্সি পটুয়াখালী 3, এই এলাকারটাকে আমি টার্গেট নিয়ে চরাঞ্চল আছে, কৃষি, মৎস্য, বিভিন্ন ক্ষেত্রে কিছু প্ল্যান মাফিক কাজ করে একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যেন অন্যরাও এটা অনুসরণ করে। সো সেই জন্য এই পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত। এটি কিন্তু গত এই 24-এর আগেও যখন আমরা বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করছি, যে আমরা তো প্রত্যাশা করেছিলাম যে 24-এ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, তখনই আমরা এলাকায় কিন্তু সভা সমাবেশের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। পাশাপাশি আমাদের নেতাকর্মীরা চাচ্ছে যে আরও একটা আসন থেকে যেন ঢাকা থেকে অন্তত একটা নির্বাচন করি, জাতীয় নেতৃবৃন্দ যারা আছে একাধিক আসন থেকে নির্বাচন করে। সেই ক্ষেত্রে ঢাকা 18 থেকেও করা হতে পারে। যদি একাধিক আসন করি তাহলে পটুয়াখালী 3-এর পাশাপাশি ঢাকা 18 আসন থেকে করতে পারি। 18 আসন থেকে করার প্রাসঙ্গিকতা হচ্ছে, আমি ঢাকার উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি, ওইখানে আমার একটা কমিউনিটি আছে, এবং আমি ঢাকার উত্তর খানের চামুর খান ওই এলাকায় থেকে ইন্টারমিডিয়েটে আসা যাওয়া করতাম। আমার অনেক পরিচিত আছে এবং আমাদের যেহেতু সংগঠনগত 7-8 বছরের একটা হোল্ড আছে, যেই কারণে যদি একাধিক আসনে করি তাহলে পটুয়াখালী 3-এর পাশাপাশি ঢাকা 18। আসন্ন নির্বাচনে গণ অধিকার পরিষদের সাফল্যের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা? প্রকৃত অর্থে আপনি যদি লক্ষ্য করেন একজন সাংবাদিক হিসেবে, যত দিন যাচ্ছে তত নতুন নতুন রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। তো সেক্ষেত্রে নির্বাচন যদি এই সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হয়, ডিসেম্বর থেকে জুন, তাহলে রাজনীতিতে এক ধরনের মেরুকরণ হবে, জুনের পরে গেলে আরেক ধরনের মেরুকরণ হবে। এখন আমরা জানি না কিন্তু কবে ইলেকশনটা হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে গণ অধিকার পরিষদের এখন বেশ কিছু আসনে ভালো প্রার্থী তৈরি হয়েছে যারা নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করতে পারবে। সেক্ষেত্রে ওইভাবে যদি নির্বাচন খুব দ্রুত হয় তাহলে হয়তো আমরা আগামীতে বিশেষ করে যে জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা বলছি, দেশকে এগিয়ে নিতে, দেশের শান্তি, স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য এবং গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করার জন্য সকল দল যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে একটা ঐক্যমত্যের সরকার, সেক্ষেত্রে জোট করলে অন্তত একটা সম্মানজনক সংখ্যক আসন নিয়ে গণ অধিকার পরিষদ জোট করবে। 2-3টা আসনের খুচরা পার্টি গণ অধিকার পরিষদ হবে না, কোনো দল যদি এটা অফারও করে। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা আছে প্রয়োজন আমরা 300 আসনে আমরা প্রার্থী দেব। এবং আমরা তো লাইভ এক্সপিরিয়েন্স করেছি, আমরা তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি। ডাকসু নির্বাচন আমরা দেখেছি যে এই রকমের একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যেও, নিয়ন্ত্রণের মধ্যেও কিভাবে শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে ভোট দিয়েছে। সো আমরা তো ওই একটা এক্সপেরিমেন্ট করে এসেছি। আমাদের বিশ্বাস যে আমরা যদি এককভাবেও প্রার্থী দেই, জনগণের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানুষের যে একটা ভিন্ন রাজনীতি দেখার আগ্রহ, সেখানে আমাদেরকে মানুষ সমর্থন করবে এবং একটা ভালো ফলাফল করা গণ অধিকার পরিষদের পক্ষে সম্ভব। সর্বশেষ প্রশ্ন, গত 5ই আগস্টের পর বর্তমান আপনার নামে কয়টি মামলা আছে এবং মামলার অবস্থা সম্পর্কে একটু জানাবেন আমাদের। আমার নামে এই পর্যন্ত সম্ভবত আপনার 24টা মামলা আছে। বেশিরভাগ মামলাই হয়েছে ফাঁসিবাদের আমলে আমাদেরকে কণ্ঠসা করার জন্য। হাস্যকর বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরেও একটা মামলা হয়েছে খুলনাতে। সেটা হয়েছে যে খুলনার বৈষম্য বিরোধী ছাত্ররা সেখানে মামলা দিয়েছে যে ভিপি নূরের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে। আমি এই 5ই আগস্টের পরে এখন পর্যন্ত কিন্তু খুলনা যাইনি। তো এটাই বলছি যে সেখানকার প্রশাসন কতটা আহাম্মকির পরিচয় দিয়েছে, কতটা ননসেন্স হলে যে আমার মতো একজন ব্যক্তি যার রক্ত সংগ্রাম ত্যাগের মধ্যে দিয়ে এই পরিবর্তন, এবং আমি খুলনায় যাইও নাই, সেখানে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। এইটা প্রশাসনের একটা গতানুগতিক যে চরিত্র, এবং এই 5ই আগস্টের পরে একেবারে গণহারে ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিল্পী অনেকের বিরুদ্ধে যেভাবে মামলা হয়েছে, এবং এই মামলা ভিত্তিহীন যে মামলা হচ্ছে বা মামলা বাণিজ্য হচ্ছে সেটা অনেকে বলা বলি করছে, সেটা একটা উদাহরণ এই খুলনার এই মামলাটা। যদি আমি আপনার আইজিপির সাথে কথা বলেছি, আপনার সচিবের সাথে কথা বলেছি, তারা দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা আসলে অনাকাঙ্ক্ষিত, এবং খুলনার যে ডিআইজিও বলেছে। তো ওই যে বলেছি যে প্রশাসনের মধ্যে কিন্তু পুরানো চরিত্র একেবারে বদল হয়নি। এখনো অনেকে ওই আগের মতো পদলেহন করে প্রমোশন পেতে চাচ্ছে, পদোন্নতি পেতে চাচ্ছে, কাঙ্ক্ষিত জায়গায় যেতে চাচ্ছে। সেই কারণে ওই হয়তো কাউকে খুশি করার জন্য যে না ভিপি নূরকে একটু ড্যামেজ করা, ইমেজ ড্যামেজ করা, মানুষকে একটা বিভ্রান্ত করা, যেটা মামলা করেছে। তাহলে কতগুলো মামলা আছে এখন? এখন মোটামুটি 24টা মামলা। ইতিমধ্যেই
বিশেষ করে এগুলো তো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা। সো সেই ক্ষেত্রে এই মামলা প্রত্যাহারের জন্য যেহেতু সরকার ঘোষণা দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা তারা প্রত্যাহার করবে, আমাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কিন্তু এখনো সরকার পক্ষ থেকে যদিও কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, সব মামলা প্রত্যাহার করে নাই। তো আমাদের আশা থাকবে যে আজকে যারা উপদেষ্টা হয়েছেন আমাদের আন্দোলন সংগ্রামের ফলে, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের ঘাম শ্রমের কারণে, তারা যেন এই বিশেষ করে আমার ব্যক্তিগত হবে না, আমাদের এই সংগ্রামের মূল্য দেন। কারণ আজকে যারা উপদেষ্টা পরিষদে আছেন 24-25 জনের মতো, তাদের মধ্যে 5 জন পাবেন না যে যারা গত ফ্যাসিবাদের আমলে ভোকাল ছিল বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, বরঞ্চ বাইরে আছে যে অন্তত বিশেষ করে এই ফ্যাসিবাদের আমলে এই আসিফ নজরুল স্যার, দিলারা চৌধুরী, অধ্যাপক লতিফ মাসুম, এরকমের কয়েকজন 5-7 জন ব্যক্তি যারা খুব ভোকাল ছিল, তাদের এই সরকারে শহীদুল ভাই, আলোকচিত্র উপদেষ্টা হওয়ার যোগ্যতা ছিল, উপদেষ্টা হওয়ার কথা ছিল, কিন্তু তারা হয় নাই। উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের অনেকেই বরঞ্চ নিজেদের ব্যবসা বাণিজ্য এনজিও চালানোর জন্য কিন্তু সরকারের সাথে একটা সমঝোতা করে এই প্রতিষ্ঠানগুলো চালিয়েছে। আবার কেউ কেউ আছেন হয়তো তাদের একটা ভূমিকা ছিল। সো সেই দিক থেকে আমরা মনে করি যে সরকার এই রাজনীতিবিদদের আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান দেখিয়ে এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশীজনদের প্রতি সম্মান দেখিয়ে এই ভিত্তিহীন মামলাগুলো প্রত্যাহারে দ্রুতই পদক্ষেপ নেবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত ছিল ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি দেশ এবং দেশের মানুষকে নিয়ে তাদের রাজনৈতিক চিন্তা, পরিকল্পনা এবং ভবিষ্যৎ আশা। আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।